এবং কালকে যখন বিচার প্রক্রিয়া শেষ হলো তখনই ভারত বুঝে গিয়েছিল যে এইটা তো ক্যাঙ্গারু কোর্ট, এই কোর্টে তো যা বিচার হবে তো হবে। সে ভারতবর্ষ আপনারাও জানতেন, আর ভারতবর্ষের নেতারা যারা দেশ চালাচ্ছেন তারা তো আরো ভালো জানতেন যে এইটা একটা ক্যাঙ্গারু কোর্টের চূড়ান্ত রায় হবে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তার আগে ভাগেই সব ঠিকঠাক করে রাখা হয়েছে। ভারতবর্ষ কতটা মেরে দিল আপনাদের যে তার সিকিউরিটি বিফ আপ করে দিল। তুমি যাকে চাইছো আমি তার সুরক্ষা আরো বাড়িয়ে দিলাম। মোহাম্মদ ইউনূস তিনি কোথাও যেতে পারবেন না, তিনি এখানেই থাকবেন, আর আপনাকে কোনো দেশ এইভাবে সুরক্ষা দেবে না। আর আসল মুদ্রা কথা কি হলো জানেন ডক্টর ইউনূস, আপনারা না শেখ হাসিনাকে আরো প্রাসঙ্গিক করে দিলেন, আওয়ামী লীগকে আরো প্রাসঙ্গিক করে দিলেন। আওয়ামী লীগ যতটা না বাইরে আছে আপনাদের থেকে আপনাদের অন্তরে বেশি আতঙ্ক হয়ে গেছে। আওয়ামী লীগের আতঙ্ক, রাতে আপনারা ঘুমোতে পারেন না, আপনারা ভাবেন এই বোধহয় আওয়ামী লীগ আপনাদের তাড়া করে বেড়াচ্ছে, তার ঘুম ভেঙে যায় আপনাদের। আওয়ামী লীগ আসছে, আপনাদের আওয়ামী লীগের ভূতে তাড়া করেছে, আর এখন তো ভূতে তাড়া করছে, এরপর আওয়ামী লীগের কর্মীরা আপনাদের তাড়া করবে। আওয়ামী লীগকে বাঁচাতে গেলে আওয়ামী লীগের কোনো নেতার দরকার নেই। আওয়ামী লীগের যারা গ্রাসরুট লেভেলের যারা কর্মী আছে না, তারা ঠিক নিয়ে আপনাদের সিধে করে দেবে, আর সেদিন খুব একটা দূরে নয়। এত তড়ি ঘড়ি করে এত তাড়াতাড়ি করে সমস্ত হাসিনার বিচার ফিচার কমপ্লিট করে তাকে ঝোলানোর সমস্ত ব্যবস্থা যখন করা হলো, তখন দেখা গেল যার কাছে শেখ হাসিনা রয়েছে সে একদম বেঁকে বসে আছে। ভারতবর্ষ তো শেখ হাসিনাকে দেবে না, চিঠিপত্র তো আসবে, চিঠিপত্র দিতে হবে। তা মুখে কিছু না বলে জুতিয়ে খাল খিচে দেওয়া যাক। কিরকম জুতিয়ে খাল খিচে দেওয়া যাক? এই কারণে জুতিয়ে বলছি, সেটা হচ্ছে চুপচাপ তার সিকিউরিটি বিফ আপ করে দেওয়া হলো। Z+ থেকে Z++ করে দেওয়া তার সিকিউরিটি। তার মানে এখন থেকে শেখ হাসিনা যে নিরাপত্তা পাবেন, সেই নিরাপত্তাটা হলো আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তারপর আমাদের বাণিজ্য মন্ত্রী, বিদেশ মন্ত্রী, NSA অজিত দোভাল, যে সমস্ত নিরাপত্তা পান সেই নিরাপত্তা Z++ সিকিউরিটি করে দেওয়া হলো। একজন আমার প্রশ্ন করেছেন, বলেছেন শুধরে দেওয়ার জন্য, না তাকে SPG সুরক্ষা দেয়। আমি ওই ভদ্রলোককে জানাই যে SPG হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই SPG এরা কিন্তু Z+ নিরাপত্তার মধ্যে থাকে। SPG Z+ নিরাপত্তা হচ্ছে, আপনাদের একটুখানি বোঝাই, সেটা হচ্ছে 4টে স্তরে ভাগ করা থাকে। যিনি আছেন VIP, তাকে 4টে স্তরে নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়। আমি একটা উদাহরণস্বরূপ বলছি, ধরে নরেন্দ্র মোদী এই জায়গা থেকে ওই জায়গায় যাবেন, A থেকে B তে যাবেন। নরেন্দ্র মোদী যখন যাবেন A থেকে B তে, তখন তার আগে তার নিরাপত্তার সমস্ত রাস্তাগুলো SPG দেখে রেখে দেয়। এবং শুধু নিরাপত্তা নয়, তার যে একটা সেফ এক্সিট রুট, সেই রুটটা বাঁচা হয়। কাছাকাছি কোন হসপিটাল আছে সেই হসপিটাল দেখা হয়, কাছাকাছি কোথাও সেফ হাউস আছে সেটা দেখা হয়। দেখা হওয়ার পর সেই সমস্ত জায়গায় রাস্তাগুলো হয় কি, সমস্ত লোকাল পুলিশ না, রাজ্য পুলিশ যারা থাকে, রাজ্য পুলিশ দিয়ে পুরো ফাঁকা করে রাখা হয়। এটা গেল প্রথম নিরাপত্তা বেরি। দ্বিতীয় নিরাপত্তা বেরি হচ্ছে আপনার এই যে CRPF যারা আছে, পুরো রাস্তাটা যেটা আছে সেই রাস্তাটার মধ্যে কর্ডন করে CRPF থাকে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থাকে।
তারপরে দেখবেন 40টা গাড়ির একটা বহর যাচ্ছে, 40টা গাড়ির থাকে যারা থাকে। তারপরে থাকে এসপিজি, ওই গাড়ির দেখবেন পেছনে, যেটা ভিআইপি গাড়ির পেছনে দেখবেন একটা জ্যামার গাড়ি থাকে, জ্যামার গাড়ির পেছনে দেখবেন দুটো গাড়ি এরম ভাবে রয়েছে, এইখানে জ্যামার গাড়ি, এই দেখেন দুটো গাড়ি এই অ্যাকশন হয়ে যাচ্ছে। কারণ ওরা হচ্ছে গিয়ে আমরা মানে তো এরপরে যারা প্রধানমন্ত্রীর গাড়ি থেকে নামেন এবং গাড়ির আগে পিছে থাকে দুটো গাড়ি, সেখানে দেখবেন কালো পোশাক পরা, হাতে একটা ব্যাগ নিয়ে তারা থাকে, তারা হচ্ছে গিয়ে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ যারা থাকে কালো পোশাকে, কালো চশমা পরে, তাদের কাজ হচ্ছে গিয়ে শুধু অ্যাসেটকে রক্ষা করা। যে ভিআইপি আছে তার কাছে অ্যাসেট, সেই অ্যাসেটকে রক্ষা করা তার কাজ। সে অ্যাসেটকে নিয়ে কোনো রকমে কাছাকাছি কোনো একটা হসপিটাল বা সেফ হাউসে চলে যাবে। এবার প্যারা এসএফ যারা রয়েছে তারা গোলাগুলি চালাবে, তারা এই সমস্ত কর্ম করবে, এবং সিআরপিএফ যারা রয়েছে এবং লোকাল পুলিশ সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেবে। এই হচ্ছে গিয়ে Z++ সিকিউরিটি। যিনি ভদ্রলোক লিখেছেন যে এসপিজির আন্ডারে আছেন, এসপিজি হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, তার হচ্ছে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, তার হচ্ছে কাজ হচ্ছে অ্যাসেটকে রক্ষা করা। সে অ্যাসেট যে অবস্থায় থাকুক তাকে সেখান থেকে নিয়ে গিয়ে এলাকা ছেড়ে দাও, আগে হয় সেফ হাউসে নিয়ে যাও, আঘাত লাগলে তাকে হসপিটালে নিয়ে যাও, আর নইলে তোমার বাইপাস যে রাস্তা আছে, অল্টারনেটিভ রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বের করে নিয়ে বেরিয়ে চলে যাও। আচ্ছা, এই হয়ে গেল, তো তার উত্তরের ব্যাপার হয়ে গেল। এই নিরাপত্তাটা এখন থেকে শেখ হাসিনা পাবেন, যদিও তিনি কোথাও এখন যান না, কিন্তু আমাদের যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী তার কাছে কিন্তু 4.5 কোটি টাকা দামের বুলেট প্রুফ গাড়ি একটা পৌঁছে গিয়েছে, এটা প্রোটোকলের মধ্যে আছে। তার জন্য ড্রাইভার হ্যান ত্যান যে সমস্ত লোকজন থাকে, তার মেকানিক ফেকানিক যা যা থাকে সব কিছু তার কাছে, দামি কার সহ তার কাছে পৌঁছে গেছে। মানে 4.5 কোটি মানে 9 কোটি টাকার গাড়ি তার কাছে পৌঁছে গিয়েছে, এটা প্রোটোকলের মধ্যে থাকে, সুতরাং প্রোটোকল অনুযায়ী তার কাছে পৌঁছে গেছে। সেই যে মানুষটাকে এইভাবে রেখে দিয়েছে, আগে কি ছিল, আগে চারধারে একটা দেয়াল তোলা ছিল, এখন সেখানে 4টে পাহাড় লাগিয়ে দেওয়া হয়েছে। এখন নিয়ে যা, কার কোনো দম থাকলে নিয়ে যা। আর চিঠি পাঠাবি, আচ্ছা চিঠির এবারে আপনাদের ব্যাপারটা দেখাই। চিঠি, এই চিঠি কিরাম পাঠিয়েছে আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। আদিত্য রাজ কাউল তিনি একটা পোস্ট করেছেন, আমি পোস্টটা পড়ে শোনাচ্ছি আপনাদের। Bangladesh interim government asked Indian government to hand over former Prime Minister Sheikh Hasina to Dhaka as part of extradition treaty between India and Bangladesh. Hasina was earlier today given death sentence by ICT Tribunal Dhaka. Hasina was South refugee in India. আচ্ছা, এবার চিঠিটি কি পাঠিয়েছে, এই চিঠিটি পাঠিয়েছে হচ্ছে এইটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, চিঠিটা হচ্ছে এইটা, হচ্ছে চিঠি। বাংলাদেশ সরকারের চিঠি। আচ্ছা, চিঠিতে পাঠাচ্ছে প্রেস বিজ্ঞপ্তি, আপনারা উল্টো দেখছেন আমি জানি, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের। দেশের প্রেস বিজ্ঞপ্তি, ঢাকা 17 নভেম্বর 2025। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধ দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তি দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি
তারা যারা অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। এইখানে আপনারা কোনো রকম ওপরে কারো নাম, নিচে কারো সই, কারোর নাম কিচ্ছু দেখতে পাবেন না। এবার আপনারা বলুন এই চিঠির কি দাম আছে। প্রথম কথা হচ্ছে এই চিঠি তো ভারতের কাছে হচ্ছে টয়লেট পেপার। ওই টয়লেট পেপার থাকে না, মুছে ফেলে দেয়। গতবারও চিঠি দিয়েছিল, প্রাপ্তি স্বীকার করেছিল, উত্তরও দেয়নি। এবার হয়তো প্রাপ্তি স্বীকার করবে না, মনে হয় প্রাপ্তি স্বীকার করবে না। এই বাংলাদেশে দু কোটির দাম দেয় না ভারতবর্ষ, 2 পয়সার দাম দেয় না। আজকে ঠেঙালে কাল কোথায় যাবে তার কোনো ঠিক নেই। 2 পয়সার দাম দেয় না। তারা ভারতবর্ষকে মাপতে চায়। ভারতবর্ষ যাকে আশ্রয় দিয়েছে না, তাকে চীনও নিয়ে যেতে পারেনি। দলাই লামাকে এত বছর হয়ে গেছে, চীনের মতো শক্তিশালী রাষ্ট্র, তারাও কিন্তু দলাই লামাকে এখনো পর্যন্ত হাতে পায়নি। সেই এক্সট্রাডিশন চেয়ে বসে আছে, এখন আশা ছেড়ে দিয়েছে। তবে আপনাদের আশা পূর্ণ হবে। এই যে আপনাদের এই যে মহানুমতি সমস্ত লোকজন রয়েছে না, আপনার উপদেষ্টা মণ্ডলী, তার মধ্যে বেশ কিছু ভাগার জন্য তৈরি হয়ে আছেন। আমি খবরটা নিচ্ছি, খুব শিগগিরই আপনাদের খবরটা আমি দেব। কোন কোন উপদেষ্টা মণ্ডলী এখানে ভাগার জন্য একেবারে লাইন দিয়ে পড়ে রয়েছেন, তাদের উপদেষ্টা মণ্ডলীদের তালিকা আমি দিয়ে দেবো আপনাদের কাছে। আওয়ামী লীগের আসলে কিছুই হবে না। শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনারও কিছু হবে না। ফাঁসির রায় এরা অন্ততপক্ষে কার্যকর করতে পারবে না। শেখ হাসিনা বীরের বেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগও দিনকে দিন আরো চাঙ্গা হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। মুহূর্তে একমাত্র ভরসার জায়গা, ভরসার দল আওয়ামী লীগ। এই যে সকল অনাচার, ইউনূস সরকারের অনাচার ও ইউনূস সরকারের দেশ বিরোধী কর্মকাণ্ড এবং ইউনূস সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলোর তাণ্ডব, এর থেকে বাঁচতে আওয়ামী লীগই ভরসা। কিন্তু সত্যি অত্যন্ত দুঃখ যে আজকে 16টা মাস হয়ে গেছে আওয়ামী লীগের কোনো এখন পর্যন্ত কোনো একজন স্পোক্সম্যান বা মুখপাত্র তিনি হোক বিদেশ থেকে তিনি ঘোষণা দিন, নিয়মিত ব্রিফ করবেন, নিয়মিত প্রেস ব্রিফ করবেন, কিংবা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ব্রিফ করবেন, একদিন পর, দুদিন পর, সপ্তাহে নিয়মিত আপডেট জানাবেন, নির্দেশনা দেবেন। এমন কোনো মুখপাত্র এখনো পর্যন্ত আওয়ামী লীগ 16 মাসে সেট করেনি। সারা দেশের জেলা উপজেলা কমিটিগুলোকে আছে নাকি এগুলো বিলুপ্ত হয়ে গেছে? কখন কে ঘোষণা দেয়? আমি স্ট্যাটাসে বলেছি যে কখন কে কি ঘোষণা দেয়। হঠাৎ করে একজন টক শোতে এসে একজনের মুখে একটা শব্দ বের হয়ে এসেছে, সেটাই বলে কর্মসূচি। আগে থেকে কি পরিকল্পনা ছিল? এই যে আপনারা লকডাউন ডাকলেন, লকডাউন আমরা প্রথম আসলে কার থেকে শুনলাম? মুখে মুখে শুনেছি। হঠাৎ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক হয়তো একটা টক শোতে এসে মুখ দিয়ে বের করেছেন যে 13 তারিখ লকডাউন, এরপরে শাটডাউন, এটা সেটা। এগুলো কি কোনো গবেষণা, কোনো রিসার্চ নিয়ে এই কর্মসূচিগুলো ঘোষণা করা হচ্ছে? লকডাউনটা মুখ দিয়ে বের করেছেন, বাস্তবায়ন হয়ে গেছে। কারণ দেশের মানুষ সরকারের উপর, বর্তমান রাজনৈতিক দলগুলোর উপর ক্ষুব্ধ এবং দেশের মানুষ আতঙ্কিত ছিল, বিশেষ করে ঢাকায় গত 13 তারিখে, যার কারণে বাস্তবায়ন হয়ে গেছে। পরে 16-17 শাটডাউন ডাকলেন। ঢাকায় সত্যিকার অর্থে যদি বাস্তব কথা বলি, গাড়ি ঘোড়া সীমিত ছিল, কিন্তু ঢাকায় ওই অর্থে শাটডাউনের চিত্র ফুটে ওঠে না, শাটডাউন বোঝা যায়নি। হ্যাঁ, দূরপাল্লার গাড়ি হয়তো সীমিত চলেছে, অনেক জায়গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ইত্যাদি হয়েছে। কিন্তু এই যে ঠুনকো কর্মসূচি, কখন কোন নেতার মুখ দিয়ে কি বের হয়ে যাচ্ছে আর একটা কর্মসূচি ঘোষিত হচ্ছে, এটা আসলে আওয়ামী লীগের জন্য ক্ষতি হচ্ছে। আওয়ামী লীগের আমার মনে হয় না, আমি স্ট্যাটাসে যেটা বলেছি যে এখন আর মিনমিন করে
আন্দোলন করা কিংবা মনে করা যে ভারত আমাকে ক্ষমতায় বসিয়ে দেবে, সেনাবাহিনী আমাদের ঘুরে আসবে, ঘুরে পজিটিভ হয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। আমি এই কথাগুলো আগেও অনেকবার বলেছি, আবারও বলছি। সেনাবাহিনী সহায়ক হবে, ভারত সহায়ক হবে, ভূ রাজনীতি সহায়ক হবে, আলটিমেটলি আমরা বেঁচে যাব, আমরা ইতিবাচক ভাবে আছি। কারণ এই যে জঙ্গি স্থান, বাংলাদেশে জঙ্গি আবাসভূমি হয়ে যায়, এটা আমার সবচেয়ে নিকট বড় প্রতিবেশী চারপাশ দিয়ে যে দেশটি ঘিরে আছে সেটা কোনোভাবে গ্রহণ করবে না। শুধু সেই কারণে আমরা যদি হেরেও যাই, শুধু সেই কারণে এই জঙ্গিরা ফাইনালি পেরে উঠবে না। ভারত এটা মেনে নেবে না, ভারত এটা মেনে নেবে না। ভারত বিশ্বকে ম্যানেজ করবে তাদের নিরাপত্তার কারণে, ভারত সেনাবাহিনীতে প্রভাব ফেলতে পারে বা ইত্যাদি নানান ঘটনা ঘটতে পারে। এগুলো আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে, কিন্তু আপনি যদি ওগুলোকে মূল হিসেবে তাকিয়ে থেকে বলেন যে ওরাই আমাকে ক্ষমতায় নিয়ে এসে দেবে, তাহলে হবে না। এখনো সময় আছে, 16 মাস হয়ে গেছে। দলের নীতি নির্ধারক যারা আছেন, এমনকি দলীয় প্রধান, নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকেও বলছি এখনো সময় আছে। দলকে, আপনি তো টাইম টু টাইম এসে কথা বলেনি, কিন্তু মেহেরবানি করে এখনো সময় আছে, দলের একজন মুখপাত্র নিয়োগ দেন, যিনি বিদেশে থাকুন, তবুও অন্ততপক্ষে টাইম টু টাইম তার একটা দপ্তর করে দিন। তিনি বা তার দপ্তরের লোকজন আপনার নেতা কর্মীর সাথে নিয়মিত যোগাযোগ করবে, নিয়মিত কর্মসূচি দেবে এবং কর্মসূচিগুলো রিসার্চ করে দিতে হবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপির অবরোধ, বিএনপির জ্বালাও পোড়াও কর্মসূচি 2013-14 সাল থেকে এখন পর্যন্ত উইথড্র করা হয়নি। আওয়ামী লীগও যদি সেই একই পথে যায়, একটা কর্মসূচি দেয়, দিয়ে উইথড্রই করতে হইল না, কাজ হলো না। বিএনপির যে অবস্থা, 18 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে, আওয়ামী লীগের সেই অবস্থা হবে না। ভৌগোলিক কারণে, নানান হিসেব নিকেশের কারণে আওয়ামী লীগের সেই অবস্থাটা হবে না। আওয়ামী লীগ নির্ভরতার জায়গা, কিন্তু আপনার নেতৃত্ব নেই, আপনি সংগঠিত হতে পারছেন না। তাহলেও আপনার উপর ওই যে বললাম যে সহায়ক শক্তিগুলো, সেনাবাহিনী, ভারত, বিশ্ব, ভূ রাজনীতি আপনার উপর কিভাবে ভরসা করবে? একটা পর্যায়ে তো বলবে যে যা পাবে করুক। ভারত এক সময় বলবে যে আমাদের সীমান্তে চারপাশ দিয়ে তারকাটার বেড়া তো দিয়েই দিয়েছি, তারকাটা বেড়া দেওয়া থাকবে, একই সাথে সীমান্তে প্রয়োজনে যদি আমাদের আরো $1 বিলিয়ন বা $500 বিলিয়ন বাৎসরিক বেশি খরচ হয় হোক, তারপরে ওটা আমাদের দেখার বিষয় নয়। এভাবে যদি হাল ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশের দুঃখ আছে, বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাবে, হয়ে যাবার পথে। এজন্য দেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, প্রগতির পক্ষের মানুষ এখনো চায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক।